পথ দেখে পথ দেখায়, এই স্লোগানকে সামনে রেখে ভিওডি বাংলার আয়োজিত অনুষ্ঠান রাজকথনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জামিল হোসেন। বরাবরের মতো বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের রাজকথনে অতিথি হিসেবে যিনি রয়েছেন তার বেশ কয়েকটি পরিচয় রয়েছে। তিনি একাধারে সাবেক 2 বারের মন্ত্রী, 4 বারের সংসদ সদস্য, বর্তমানে এলডিপির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। ভিওডি বাংলার রাজকথনে আপনাকে স্বাগতম। কেমন আছেন স্যার? ভালো, আলহামদুলিল্লাহ। স্যার, আমি একটু শুরুতে জানতে চাচ্ছি আপনার রাজনীতির শুরুটা কেমন ছিল? এছাড়া আপনি একজন ছাত্র নেতা থেকে এই পর্যন্ত এসেছেন, এই পর্যন্ত আসতে কতটা কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? 1969-এ আইয়ুব বিরোধী গণ আন্দোলনের থেকে আমার রাজনৈতিক জীবনের যাত্রা। তখন স্কুলের ছাত্র ছিলাম, এসএসসি পরীক্ষার্থী ছিলাম। 1969-এর গণ আন্দোলন ঢাকা মহানগর থেকে বাংলাদেশের সকল থানা এবং একদম গ্রাম পর্যন্ত সেই 69-এর গণ আন্দোলনে এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এবং আইয়ুবের পতনের পরে মার্শাল্লাহ ইয়াহিয়া খানের রাষ্ট্রপতি হিসাবে আগমন, তারপরে 70-এর নির্বাচন। এই 70-এর নির্বাচনের সময় এই দেশের মানুষ তখন বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের বৃহত্তম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পক্ষেই সারা দেশের মানুষ ছিল। আওয়ামী লীগের পক্ষে সারা দেশের মানুষ ছিল বলতে তখন পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের মধ্যে, বাঙালি এবং পাকিস্তানিদের মধ্যে বিরাট রকম একটা অর্থনৈতিক এবং অন্যান্য বৈষম্যের কারণে তখন এই দেশের সকল মানুষ আওয়ামী লীগের সপক্ষে অংশগ্রহণ করেছিলেন এবং নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আওয়ামী লীগ বিজয়ী হয়। ডিসেম্বরে নির্বাচন হয়। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত যখন পাকিস্তানিরা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা থেকে বিরত থাকে, তখন বিভিন্ন সময় জাতীয় সংসদের অধিবেশন ডাকবে, তারিখ দেয়, আবার তারিখ পাল্টায়। এইরকম অবস্থাতে মার্চ মাসে একটা ভিন্ন রূপ ধারণ করে। তখন মার্চ মাসে আপনাদের হয়তো খেয়াল থাকবে, তখন আসলে 69-এর গণ আন্দোলন থেকেই এই দেশের স্বাধীনতার পক্ষে অনেকে স্লোগান দিয়েছিলেন। 70-এর নির্বাচন এবং 71-এ যখন আপনার মার্চ মাসে পাকিস্তানিরা বাংলাদেশিদের কাছে, শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ক্ষমতা হস্তান্তর করেন নাই, তখন ছাত্র রাজনীতি একটা ভিন্ন রূপ নেয়। তখন আসম আব্দুর রব সাহেব মার্চ মাসের সম্ভবত 2 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। তারপর দিন শাহজাহান সিরাজ সাহেব স্বাধীনতার ইস্তেহার পাঠ করেন এবং স্বাধীনতার পতাকা উত্তোলন ও ইস্তেহার পাঠের পর সবাই তৎকালীন আওয়ামী লীগের নেতা মরহুম শেখ মুজিবুর রহমানের হাতে জাতীয় পতাকা তুলে দেন, স্বাধীনতার ইস্তেহারও তুলে দেন। তারপরে তিনি গত্যন্তর না দেখে 7ই মার্চে একটা ঐতিহাসিক ভাষণ, সেই দিন সবাই এটাকে ঐতিহাসিক ভাষণই বলতো, রেস কোর্স, যেটা এখন সরওয়ার্দী উদ্যান, তখন রেস কোর্সে একটা ঐতিহাসিক ভাষণ দেন এবং তার ভাষণের শেষ ভাগে ছিল যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো মানুষ আরও বেশি কিছু তার কাছ থেকে প্রত্যাশা করেছিল, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি সেটা মুখ থেকে উচ্চারণ করেন নাই। তারপরে আপনার সেই সময় থেকেই পাকিস্তানের সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে বাঙালিদের উপরে আক্রমণ শুরু করে এবং হত্যা শুরু করে, এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এমন সময়ে আপনার পাকিস্তানিরা ঘোষণা দেয় যে জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খান শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে কথা বলবেন। তখন আজকের যে শেরাটন হোটেল, ওটা ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বেশ কয়েকদিন সভা করেন এবং 24 তারিখ রজনীতে তাদের আলাপ আলোচনা শেষ হয়। তখন শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। সেই দিন আবার 25 তারিখে তিনি হরতালও আহ্বান করেছিলেন। তো এগুলো হলো ইতিহাসের অংশ। তখন 25 তারিখ রজনীতে পাকিস্তানিরা যে ক্র্যাকডাউন করবে, সম্ভবত এটা শেখ সাহেবের জানা ছিল। আপনার তাজউদ্দিন সাহেবের যে মেয়ে, উনি একটা বই লিখেছেন, আমার পিতাও নেতা। তো নেতা হইল শেখ মুজিবুর রহমান সাহেব, পিতা তো তাজউদ্দিন সাহেব। সেই জায়গাতে তিনি লিখেছেন যে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমান সাহেবকে অনুরোধ করেছিলেন যে আপনি স্বাধীনতার ঘোষণা দেন। তখন তিনি সেই স্বাধীনতার ঘোষণা না দিয়ে তাজউদ্দিন সহ আওয়ামী লীগের যারা
উঁচু পর্যায়ের নেতৃবৃন্দ ছিল বা ওনার কাছাকাছি লোক ছিলেন, তাদের সবাইকে আত্মগোপনের জন্য বা নিজের জীবন বাঁচানোর জন্য উৎসাহিত করেন এবং তিনি তার ব্যাগ গুছিয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করেন। এই আত্মসমর্পণের পর পাকিস্তানিরা সারা বাংলাদেশে একসাথে এই দেশের বাংলাদেশিদের উপর আক্রমণ করে, পিলখানায় ইপিআর ছিল তখন, যেটা এখন বর্ডার গার্ড, সেই জায়গাতে তারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়, হত্যাযজ্ঞ চালায়, তারপরে পুলিশ লাইনে হত্যাযজ্ঞ চালায়। সারা বাংলাদেশের বাঙালি পুলিশ এবং আর্মির যে সমস্ত বেঙ্গল রেজিমেন্টগুলো ছিল, যা আপনার ইস্ট পাকিস্তান রাইফেলের বিভিন্ন জায়গাতে যে সেক্টর এবং সাব সেক্টরগুলো ছিল, সব জায়গাতে একবারেই তারা বাঙালিদের উপর আক্রমণ করে তাদের উপর হত্যাযজ্ঞ চালায়। তখন শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু স্বাধীনতার ঘোষণা করেন নাই। 27 তারিখে আমি নিজে কানে শ্রবণ করেছি, একজন ব্যক্তি তখন মেজর ছিলেন, 8ম বেঙ্গল ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড 2IC বলে তাদেরকে, মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান তখন সরকার প্রধান হিসাবে এবং রাষ্ট্রপ্রধান হিসাবে একসাথে স্বাধীনতার ঘোষণা করেন। এই স্বাধীনতার ঘোষণাতে তখন এই দেশের মানুষ একটি দিক নির্দেশনা পেয়েছিল। তখন একটা দিক নির্দেশনাহীন জাতি। শেখ মুজিবুর রহমান সাহেব একদম অবিসংবাদিত নেতা, দেশের সকল মানুষ তার কথার দিকে তাকিয়েছিলেন, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা করেন নাই। এই স্বাধীনতার ঘোষণা করেন রাষ্ট্রপতি পরবর্তী সময়ে জিয়াউর রহমান, তখন মেজর জিয়া। তখন তিনি যখন সরকার ও রাষ্ট্রপ্রধান হিসাবে স্বাধীনতার ঘোষণা করেন, তখন সম্ভবত আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন তিনি তার ব্যাটালিয়নে ছিলেন, তখন তাকে গিয়ে অনুরোধ করেন যে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা করেন, তাইলে মানুষ আরও একটা সংবাদ পাবে। তখন তিনি, তার তো আর বড় কোনো প্রত্যাশা ছিল না, তিনি তখন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তারপরে সর্বপ্রথম তিনি চট্টগ্রাম থেকে বিদ্রোহের পরে বাংলাদেশের বেঙ্গল রেজিমেন্টগুলো যেখানে যেখানে ছিল, সবাই তাদের স্ব স্থান থেকে বিভিন্ন সময়ে বিদ্রোহ করেন এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তো এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার আহ্বান থেকেই মূলত শুরু হয়েছে বলে আমি মনে করি। তখন আমি ঢাকা থেকে গ্রামে গেছি, গ্রামে যাওয়ার পরও তার ভাষণ শুনেছি যে রাষ্ট্রপতি বলতেছি, এই জায়গাটা ডিলিট করা যাবে না? করা যাবে, হ্যাঁ, যে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেছি। তখন গ্রামে থেকে আমরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের জন্য মানুষকে উৎসাহিত করতে চেষ্টা করেছি। তখন আপনারা হয়তো জেনে থাকবেন, আপনাদের বয়স তো অনেক কম, তখন জন্মও হয় নাই নিশ্চয়ই। তো তখন আমরা কলেজের ছাত্র, গ্রামে কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আমরা যারা ছিলাম, সবাই সংঘবদ্ধভাবে ভারতে, বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকরা চলে যাওয়ার জন্য একটা উদ্যোগ গ্রহণ করে এবং বেশিরভাগ হিন্দু কমিউনিটির লোকরা ভারতে চলে যায় এবং ভারতের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে। তারপর মোটামুটিভাবে বিভিন্ন জায়গাতে আমাদের দেশে এই মুক্তিযোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য মিলিটারি অফিসারদের মাধ্যমে 11টা সেক্টর ঘোষণা হয়। তো 11টা সেক্টর ঘোষণার মধ্যে তখন মেজর জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রাম থেকে আপনার কুমিল্লার কাছ পর্যন্ত, ফেনীর কাছ পর্যন্ত 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। এই 1 নম্বর সেক্টরের পরে ছিল 2 নম্বর সেক্টরের সেক্টর। এই 2 নম্বর সেক্টর ফেনীর কাছ থেকে পুরা কুমিল্লা এবং সিলেটের কাছাকাছি ব্রাহ্মণবাড়িয়ার কাছ পর্যন্ত ছিল সেক্টর 2, 2 নম্বর সেক্টর। ওই 2 নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মোশাররফ সাহেব, তখন তিনিও একজন মেজর ছিলেন। তো খালেদ মোশাররফ সাহেব এই মুক্তিযুদ্ধের প্রথম দিকেই তিনি আহত হন। তারপরে ওই জায়গাতে মেজর হায়দার, ATM হায়দার তখন ক্যাপ্টেন ছিলেন। হ্যাঁ, আমরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মেজর হায়দার তখন মতিনগরে একটা ক্যাম্প ছিল, এই মতিনগর ক্যাম্পে আমি আমার এলাকা থেকে 5 জন সহ সেই জায়গাতে মেজর হায়দার, তখন ক্যাপ্টেন হায়দার ছিল, তার ক্যাম্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সেই জায়গাতে সাময়িক প্রশিক্ষণ নেই। সাময়িক প্রশিক্ষণ মানে HE-36 হ্যান্ড গ্রেনেড এবং 303 রাইফেলের খুলনা জোড়না। তো ওনার এখানে এই সমস্ত জিনিসগুলো প্রশিক্ষণ নেওয়ার পরে তখন আপনার পুল কিভাবে ভাঙতে হবে বা বিভিন্ন জায়গাতে স্থাপনা কিভাবে ধ্বংস করতে হবে, GCRP-কে স্ল্যাব দিয়ে
তিনি কিভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো যায় সেই প্রশিক্ষণও আমরা নেই। তো আমাদের গ্রামের কিছু লোক ভারতে গিয়েছিলেন, পূর্ব থেকেই তারা উদয়পুরে থাকতেন। তো আমি একদিন ছুটি নিয়ে উদয়পুরে গেলাম। উদয়পুরে গিয়ে আপনার রবীন্দ্রবাবু আমার গ্রামের এক জমিদারের ছেলে, তো সেখানে গিয়ে তার সাথে আমার দেখা হয়। তার বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে আমি ওখান থেকে ফিরছি। তো ফেরার পথে আমার তৎকালীন যে জাতীয় সংসদ সদস্য ছিলেন, উনি এমএনএ ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, উনি একজন রিটায়ার্ড ক্যাপ্টেন ছিলেন, সুজাত আলী। হি ওয়াজ এ ভেরি প্রমিনেন্ট পার্সন, ব্রিটিশ আর্মির অফিসার ছিলেন। তো ক্যাপ্টেন সুজাত আলী হঠাৎ করে আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমি তো সারপ্রাইজড যে ক্যাপ্টেন সুজাত আলী আমাকে এখানে কোত্থেকে ডাক দিল। তারপরে আমাকে বললো যে তুমি কোত্থেকে আসছো। তো আমি বিস্তারিত বলার পর উনি আমাকে বললেন যে আমি এই ডাকবাংলোতে থাকি, তুমি আমার সাথে আসো। তখন ওই রবীন্দ্রবাবু সহ আমরা সেই ডাকবাংলোতে গেলাম। ওগুলো বাংলাদেশেও এরকম ডাকবাংলো ছিল, ব্রিটিশদের সময় তৈরি করা সেমি পাক্কা বিল্ডিং, নিচে আপনার 5 ইঞ্চি ওয়াল, তারপরে বাঁশের বেড়া, ওইভাবে ওই রকম বাংলোই ছিল। তো ওইটাতে ওনার সাথে সপ্তাহখানেক থাকার পর আমি বললাম যে কাপড় চোপড় তো নিয়ে আসি নাই। তো যাই হোক, উনি আমাকে লুঙ্গি গামছা এগুলা কিনে দিলেন, বললেন যে তোমার ক্যাম্প থেকে কাপড় চোপড় আমি আনার ব্যবস্থা করব, তোমার আর সেই জায়গাতে যেতে হবে না। তো তারপরে ওই ক্যাম্প থেকে যখন আমি উদয়পুরে ক্যাপ্টেন সুজাত আলীর কাছে চলে আসলাম, উনি আলাপ আলোচনা করে একদিন বললেন যে চলো আমরা পালাটানার দিকে যাই। পালাটানা একটা উন্মুক্ত জায়গা, বিশাল মাঠ আছে, চতুর্দিকে পাহাড়। ওই জায়গাতে গিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যে পালাটানায় উনি একটা ট্রানজিট ক্যাম্প করবেন মুক্তিযোদ্ধাদের জন্য। কারণ কুমিল্লা, ঢাকা এবং আশপাশের অঞ্চল থেকে সবাই গিয়ে আসলে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে তখন জায়গা হচ্ছিল না। এমনভাবে বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আর আজকের বাংলাদেশ থেকে সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য সেই জায়গাতে গিয়েছিলেন। তো সেই জায়গাতেও আমি ক্যাপ্টেন সুজাত আলীর সাথে 70-এর নির্বাচনেও একত্রেই কাজ করেছি। তারপরে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির আমাদের মেম্বার ছিলেন হাজী রমিজউদ্দিন সাহেব, তার সাথেও আমি কাজ করেছি। তো রমিজউদ্দিন সাহেবকে আর পাই নাই। ক্যাপ্টেন সুজাত আলীর সাথে দেখা হওয়ার পরে তার সাথেই পালাটানায় গিয়ে আমরা একটা ক্যাম্প গঠন করি। তো সেই ক্যাম্পে ক্যাপ্টেন সুজাত আলী কমান্ডার হিসাবে কাজ করেন এবং আমার ইউটিসি ট্রেনিং ছিল। আমাকে বললো যে তুমি অ্যাডজুটেন্টের কাজ করবা। তো ওইখানে যারা মুক্তিযোদ্ধারা গেছেন, সকালবেলায় আমি ঘুম থেকে উঠেই 5টার সময় আপনার নাস্তা টাস্তা খাওয়ার আগে হুইসেল দিতাম। সবাই তাদের ওই জায়গাতে কোম্পানি প্লেটুন হিসাবে বিভক্ত করা হয়েছে। অনেকেই সেই জায়গাতে গেছেন। আর্মির বা ইপিআরের তৎকালীন সময়ের লোকজনরা, প্রশিক্ষণপ্রাপ্ত যারা ছিল, তারাও আস্তে আস্তে সেই জায়গাতে গেছেন। ওই ইউনিটেও আপনার বেসিক ট্রেনিং আমাদের মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়েছে। তো কিছু ব্যাপারে তো আমি আগেই প্রশিক্ষণ নিয়েছিলাম। AC-36 হ্যান্ড গ্রেনেড কীভাবে থ্রো করতে হয়, তারপরে 303 রাইফেল খুরনা কীভাবে করতে হয়, তারপরে ধ্বংসাত্মক কাজের জন্য পুল উড়াইয়ে দিতে হবে, জিসিপিকে স্ল্যাব এবং এই সংমিশ্রণে কিভাবে ডেটোনেটর ফিক্স করে একটা পুল ভেঙে দিতে হবে, এই সমস্ত প্রশিক্ষণ ছিল। তো অ্যাডজুটেন্ট হিসাবে আমি দীর্ঘদিন কাজ করি। তো এক পর্যায়ে মে মাসে এসে ক্যাপ্টেন সুজাত আলী বললেন যে ক্যাপ্টেন ধর আসবে এখান থেকে বিশেষ প্রশিক্ষণের জন্য আমাদের 100 জন বা 120-22 জন ছেলেকে রিক্রুট করবে। তখন আমরা যারা লেখাপড়া করতাম কলেজ ইউনিভার্সিটিতে, আমাদের ভিতর থেকে 121 জনের একটা টিম রিক্রুট করা হলো। তখন 18 রাজপুত এবং সেকেন্ড জাটের সাথে আমরা প্রশিক্ষণ নিয়েছি। প্রথম আমরা সেকেন্ড জাট ব্যাটালিয়নের সাথে এই 121 জনকে নিয়ে গেল। তখন ক্যাপ্টেন সুজাত আলী সাহেব আমার অনেক সিনিয়র ইউনিভার্সিটি এবং বিভিন্ন গ্র্যাজুয়েট ছেলেপেলে থাকার পরেও তিনি আমাকে তাদের নেতৃত্ব দিয়েছিলেন, কারণ আমি মোটামুটিভাবে ইংরেজি ভালো বলতাম। তো সুজাত আলী সাহেব আমার ওই অ্যাডজুটেন্ট হিসাবে আমার কর্মদক্ষতাও দেখেছেন। তিনি বললেন যে ইউ উইল বি দ্য লিডার। তো আমি সেই কোম্পানিটাকে নেতৃত্ব দিয়ে সেকেন্ড জাট এবং 18 রাজপুতের সাথে 4 মাস প্রশিক্ষণ নিয়েছি। এই 4 মাস প্রশিক্ষণ নেওয়ার পরে আপনার ওরা আমাদেরকে দিয়ে কি কাজ করাবে ওই ব্যাপারে আসলে আমাদের কোনো দিক নির্দেশনা দেন নাই। দিক নির্দেশনা না দেওয়ার কারণে আমরা খবর পেলাম যে তখন জেট ফোর্সের হেডকোয়ার্টারে আমাদের কাছাকাছি জায়গায়, তখন সেই জায়গাতে গেলাম। সেই জায়গাতে গিয়ে আমাদের একজন শহীদ বীরোত্তম ক্যাপ্টেন মাহবুব আর মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম, এই 2টা কোম্পানি ওইখানে গিয়ে
তেল ঢালাতে তাদের দুইজনকে পাইলাম। তো উনি তো বড় ফুটবল প্লেয়ার ছিলেন এক সময়, মেজর হাফিজ তখন ক্যাপ্টেন। তো আমি বললাম যে স্যার আমি অমুক অমুক অমুক। হ্যাঁ, তো উনি তো আর আমাকে চিনতেন না। তারপরে পরিচয় দেওয়ার পরে যে কেন তোমরা আসছো, আমার সাথে আমার আরও দুইজন বন্ধু ছিলেন। একজন পরবর্তী পর্যায়ে সেকেন্ড বিএমএতে বাংলাদেশের মিলিটারি অফিসার ছিল, মেজর মশিউর, সে ইন্তেকাল করেছে, আমার সমবয়সী ছিলেন। আরেকজন বন্ধু আমার ছিল 73 সনে এসে ম্যাজিস্ট্রেট ছিলেন, আলী আহমেদ। এই দুইজন আমার সাথে ছিল। তো আলী আহমেদ পরে জয়েন্ট সেক্রেটারি, এবং 91-এর গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্টের সময়, সেই সময় সে ডেপুটি কমিশনার ছিল। তো তারা দুইজন আমার সাথে। তো আমি যেহেতু কোম্পানির নেতা ছিলাম, তো আমার সাথেই তারা সেই জায়গাতে গিয়েছিলেন। তখন আমি বললাম যে স্যার আমরা তো 121 জন প্রশিক্ষণ নিয়েছি, এইভাবে 18 রাজ সেকেন্ড ঝাট এবং 18 রাজপুতের সাথে প্রশিক্ষণ নিয়ে আমরা ক্যাম্পে বসে আছি, তো আমরা আপনাদের সাথে চলে আসতে চাই। তারপরে উনি কার সাথে কথা বললেন, কথা বলার পরে বললো যে তাইলে তোমরা কিভাবে আসবা। হ্যাঁ, ঘণ্টাখানেকের মতো ছিলাম, বড় গ্লাসে চা দিলেন, খেলাম। বললাম যে আপনারা যেভাবে আমাদেরকে আনার ব্যবস্থা করেন সেইভাবেই। তারপরে এই তখন জেট ফোর্সের হেডকোয়ার্টারের ব্রিগেড মেজর ছিলেন ক্যাপ্টেন অলি আহমেদ, আজকে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। তো সেই জায়গাতে আমাদের জন্য গাড়ি পাঠানো হলো, 4টা গাড়ি পাঠাইছিল। তো আমরা 21 জন এই 4টা গাড়ি দিয়ে গিয়ে এই জেট ফোর্সে ব্রিগেড হেডকোয়ার্টারে আমরা এই ক্যাপ্টেন অলি, তখন যিনি ব্রিগেড মেজর ছিলেন, তার কাছে আমরা রিপোর্ট করলাম। তারপরে ক্যাপ্টেন অলি আমাদের এই কোম্পানিটাকে 3টা প্ল্যাটুন বানাইলেন। তো 3টা প্ল্যাটুন বানিয়ে আপনার ওই যে জেট ফোর্সের বিভিন্ন যে 1st বেঙ্গল, 3rd বেঙ্গল, 8th বেঙ্গল ছিল, বিভিন্ন ইউনিটের সাথে 2টা প্ল্যাটুন বদলি করে দিলেন। আর একটা প্ল্যাটুনের ছাত্রদের নেতা হিসাবে, প্ল্যাটুন কমান্ডার হিসাবে আমাকে ব্রিগেড হেডকোয়ার্টারে রেখে দিলেন। তো ব্রিগেড হেডকোয়ার্টারে রেখে দিলেন। তখন অবশ্যই মুক্তিযুদ্ধের সময় 1st বেঙ্গলের কোম্পানি ব্যাটালিয়ন কমান্ডার ছিল তখন মেজর জিয়াউদ্দিন, পরে তিনি লেফটেন্যান্ট কর্নেল এবং 46 ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন। তারপরে 2IC ছিলেন মেজর পাটোয়ারি, তখন ক্যাপ্টেন পাটোয়ারি। তারপরে 1st বেঙ্গলের এই যে আলফা কোম্পানি কমান্ডার ছিলেন ক্যাপ্টেন মাহবুব, যিনি অষ্টগ্রামে, এই সিলেটের অষ্টগ্রামে শাহাদাত বরণ করেন। তো তারপরে মেজর এই হাফিজউদ্দিন ছিলেন ব্রেভো কোম্পানি কমান্ডার। তারপরে চার্লি ডেল্টা ইকো কোম্পানি কমান্ডার, ডেল্টা কোম্পানির কমান্ডার ছিল তখন ক্যাপ্টেন বদরুন নূর। পরে মেজর নূর, যিনি শেখ সাহেবের হত্যাকাণ্ডের সাথেও সম্পৃক্ত ছিলেন বলে আমরা শুনেছি। তো সেই জায়গাতে আরও অনেক জুনিয়র অফিসাররা ছিল, যারা তখন 6 মাসের ট্রেনিং করে ভারতে প্রশিক্ষণ নিয়ে তৎকালীন বাংলাদেশ আর্মিতে যোগদান করেছিলেন। যেমন লেফটেন্যান্ট মুদাসের, লেফটেন্যান্ট ওয়াকার, এরকম লেফটেন্যান্ট জালালাবাদী, এরাও তখন 2nd লেফটেন্যান্ট ছিল, আমার সাথে পরিচয় হয়। তো অনেকেই সেই সময় লেফটেন্যান্ট হিসাবে প্ল্যাটুন কমান্ড করতেন, আর আমিও স্টুডেন্ট প্ল্যাটুনের কমান্ডার হিসাবে আরও অফিসারদের সাথে নৈকট্য লাভ করার জন্য একটা বড় সুযোগ ছিল। তো ওখান থেকেই সবার সাথে পরিচিত হওয়ার পরে দেশে আসলাম, ইন্টারমিডিয়েট পাশ করলাম, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে তখন বাংলাদেশের যে ছাত্র সংগঠন ছিল ছাত্রলীগ, এটার দ্বিধা বিভক্তি হয়। একটার নেতৃত্বে থাকেন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আর একটার নেতৃত্বে যান নূরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, তারা। তখন আমরা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধের যে সংগঠন আসম আব্দুর রব, শাহজাহান সিরাজের নেতৃত্বে ছিল, তখন সেই গ্রুপের সাথেই আমি আবার ছাত্র রাজনীতিতে ইউনিভার্সিটিতে এসে অংশগ্রহণ করি। এই পর্যন্ত ছাত্র জীবনের রাজনীতির শুরু। এর পরবর্তী পর্যায়ে একটা সময়ে এসে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, তারপরে দেশে মার্শাল ল, সামরিক শাসন প্রবর্তন, তখন কিন্তু আমি ওই যে মুক্তিযুদ্ধের সময় আমার যে অফিসাররা বিভিন্ন জায়গাতে ছিলেন, তাদের সাথে আমার একটা যোগাযোগ ছিল। আমার কর্নেল অলি তখন এই কুমিল্লাতে ক্যাপ্টেন, এখান থেকে প্রমোশন পাইয়া চিটাগঙ্গে যান, কিন্তু আমার সাথে যোগাযোগ ছিল। তখন যেখানেই গেছেন, যেহেতু তার ব্রিগেড মেজর ছিলেন, আমার সাথে একটা সম্পর্ক ছিল। মেজর হাফিজও 1st বেঙ্গলেই অফিসার ছিলেন। তারপরে জিয়াউদ্দিনও 1st বেঙ্গলের সিও ছিল, পাটোয়ারিও 1st বেঙ্গলে ছিল। হ্যাঁ, তো ওদের সাথেও আমার একটা যোগাযোগ ছিল। তখন জিয়াউর রহমান যখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হইলেন, তখন মেজর অলি, তখন এখনও লেফটেন্যান্ট কর্নেলও হন নাই, তার একান্ত সচিব হিসাবে সচিবালয়ে স্কুল বিল্ডিংয়ে বসতেন।
তো একদিন আমি ইউনিভার্সিটি থেকে তখন 77 সন অনার্স পাস করে মাস্টার্স পরীক্ষা দিছি। আমি ঢাকা ইউনিভার্সিটির এলএলবি অনার্স এলএলএম এর প্রথম ব্যাচের ছাত্র। তো মাস্টার্স পরীক্ষা দিছি আমি কর্নেল অলির সাথে, তখন মেজর অলি। তো আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করলাম। পরে তো তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে প্রমোশন পেলেন, ফুল কর্নেল হিসাবে রিটায়ার করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকেও রাজনীতিতে পাঠান এবং সংসদ সদস্য নির্বাচিত হন। তখন 77-এ আমি অলি সাহেবের সাথে দেখা করলাম। অলি সাহেব বলল যে আমি তো জানি তুমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, তো এই ছাত্র রাজনীতি ছাড়ো, রাষ্ট্রপতির নির্বাচন হবে। তখন এই রেফারেন্ডাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হানা বুটের সূত্রপাত। তখন আমি আমার এলাকাতে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন এই রাষ্ট্রপতি হিসাবে যখন হানা ভোটের শুরু হয়, তখন এই হা ভোটের পক্ষে আমি আমার এলাকাতে জিয়াউর রহমানের পক্ষে গিয়ে আমার কার্যক্রম শুরু করি। তারপরে তো আপনার জাগদল গঠিত হয় যুব সংগঠন করার জন্য। কর্নেল অলি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমাকে সাক্ষাৎ করান এবং তিনিও আমাকে রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করেন। ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ, তখন অবশ্য ছাত্র সংগঠন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। আমি বললাম যে আমার ছাত্র জীবন শেষ, আরও অনেক কথা আছে, ছাত্র রাজনীতিতে আমি আর থাকবো না। তখন বলল যুব সংগঠনটাকে সংগঠিত করো। তখন আমার কাছ থেকে আমার সাথে যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ছাত্রলীগের যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র গ্রুপের, ওরা আমার অনেক বন্ধুরাই ছিল। সাইফুর ছিল জগন্নাথ কলেজের বিপি এক সময়, সাইফুরকে অনুরোধ করলাম। কাজী জাহাঙ্গীর একসময় জিএ সিলেকশন করছিল জগন্নাথের, তাদের সাথে আমার পরিচয় ছিল। রূপগঞ্জের কাজী মনিরুজ্জামান তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। কুমিল্লার শাহ আলম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিপি ছিল। এইভাবে সারা বাংলাদেশ থেকে যাদের ছাত্রত্ব শেষ তাদের সাথে যোগাযোগ করে একটা তালিকা তখন আমি কর্নেল অলির কাছে দিলাম। কর্নেল অলি জেনারেল জিয়ার সাথে আলাপ আলোচনা করে তখন কাশেম সাহেব একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সহসভাপতি, তাকে আহ্বায়ক করে আমাদের 7 জনের জাগো যুব দলের একটা কমিটি গঠন করা হয়। সেই 7 জনেরও প্রথম দিকে আমি একজন ছিলাম। তার পরবর্তী সময়ে যখন এই জিয়াউর রহমানের রাষ্ট্রপতির নির্বাচন হয়, রাষ্ট্রপতির নির্বাচনের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠিত হয়, তখন জাতীয়তাবাদী যুব দলেও আমি প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ছিলাম। কাশেম সাহেব তখন এই আহ্বায়ক হিসাবে এই দল গঠন করেন। তো একটা পর্যায়ে সম্মেলনের পরে 1979 সনে যখন আমাকে অনেকেই উৎসাহিত করলেন সংসদ নির্বাচন করতে, তখন প্রেসিডেন্ট জিয়াও আমাকে বললেন যে তুমি যাও এলাকাতে কাজ করো। আমি বললাম যে ছাত্রত্ব মাত্র শেষ হয়েছে, অর্থবিত্ত তেমন নাই, এলাকায় যাব, কাজ করব, সংসদ সদস্য হব। তো উনি যেহেতু আমাকে বলেছেন, আমি আরও দ্বিগুণ উৎসাহিত হয়ে আমি আমার এলাকাতে কনস্টিটিউয়েন্সি রেডি করার জন্য আমি করলাম। তো 18 ফেব্রুয়ারি 1979 সনে জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থীর সাথে প্রতিযোগিতা করে তখন সংসদ সদস্য নির্বাচিত হই। তখন মূলত আমার সার্টিফিকেট বয়স 25 বছর হয় নাই, আর এমনি বয়স ছিল 27 বছর। তো আমি কনিষ্ঠতম সংসদ সদস্যদের মধ্যে একজন ছিলাম। এইভাবেই বিস্তারিত বললাম আমার রাজনৈতিক জীবন। ছাত্র জীবন শেষ, যুব সংগঠন, তারপরে জাতীয় রাজনীতিতে এসে সংসদ সদস্য নির্বাচন। মানুষের জন্য কল্যাণ সাধন করা, মানুষের উপকার করা, সমাজের কল্যাণ সাধন করা, সমাজ গঠন করা, এবং সমাজে যে সমস্ত আমার রাজনৈতিক নেতা কর্মীরা আছে যারা সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করেছেন, তাদের সরাসরি অংশগ্রহণ এবং তাদেরকেও জনকল্যাণের জন্য উৎসাহিত করা, যাতে তারাও রাজনীতির কর্মী হিসেবে মানুষের এবং জনগণের কল্যাণ সাধন করতে পারে। তো মানুষের কল্যাণ সাধন এবং মানুষের জন্য কাজ করাই আমার প্রধান লক্ষ্য। এবং আমি রাজনীতিতে অংশগ্রহণ করার পরে যখন সংসদ সদস্য নির্বাচিত হই, তখন থেকেই জনকল্যাণের জন্য কাজ করা, মানুষের কল্যাণের জন্য কাজ করার যাত্রা শুরু। এবং আপনি জানলে খুশি হবেন, 1980 সনে আমি সর্বপ্রথম, আমার চান্দিনাতে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ছিল না, আমি সেই জায়গাতে একটা কলেজ প্রতিষ্ঠা করি এবং জনগণ আমাকে সেটা আমার নামে করার জন্য উৎসাহিত করেন। আমি তখন এই চান্দিনা রেদওয়ান আহমেদ কলেজ নামে সেই 80 সনে একটা বিরাট কলেজ প্রতিষ্ঠা করি এবং আজকে
এটা বাংলাদেশের অন্যতম বৃহত্তম কলেজগুলোর মধ্যে একটা। সেখানে 12টা সাবজেক্টে অনার্স আছে, তারপরে 4টা সাবজেক্টে মাস্টার্স আছে। তো ওয়ান অফ দি বিগেস্ট ইনস্টিটিউশন ইন দ্য কান্ট্রি, বিশাল কলেজ, 4000-এর উপরে ছাত্র। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে আমি গেলাম যে স্যার আমি তো একটা কলেজ করছি, কিছু টাকা পয়সা দিবেন। উনি হাইসা উঠলেন যে মানুষ মারা গেলে তার নামে কলেজ হয়, তো তুমি তোমার বাপের নামে করো বা অন্য কোনো মহিষীদের নামে করো, তুমি তোমার নামে নিজে কলেজ করতেছো। তখন আমি বললাম যে স্যার আমি আমারটা করে না গেলেই কোনোদিন এই প্রতিষ্ঠান হবে না, কারণ আপনি মারা গেলে আপনার নামে অনেকেই প্রতিষ্ঠান করবে। তারপরে উনি আমাকে তৎকালীন সময়ে আমার এই কলেজ প্রতিষ্ঠার জন্য 1 লক্ষ কত টাকা দান করছিলেন। অবশ্য আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়াউর রহমান কলেজ করেছি। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ করেছি। আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আমি 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল করছি এবং বিভিন্ন জায়গাতে এখন পর্যন্ত মানুষের কল্যাণের জন্যই কাজ করে যাচ্ছি। এটাই আমার উদ্দেশ্য ছিল এবং আমি মনে করি যে আমার এই উদ্দেশ্যটা আমি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমি এবার একটা প্রশ্নতে আসতে যাচ্ছি, সেটা হচ্ছে যে বর্তমান সময় এবং পূর্ববর্তী সময় নিয়ে দুটোকে ঘিরে। সেটা হচ্ছে যে আপনি তো যুবদলের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জি জি। তো কথা হচ্ছে তখনকার সময় তরুণ প্রজন্মের ভূমিকা রাজনীতিতে আর বর্তমান সময়ের যে চেতনা তরুণদের, পার্থক্য কি দেখছেন? না, তখন আমরা যুব সমাজ, আমরা যুব সংগঠনকে সংগঠিত করা, একটা তো মূল নেতৃত্বে যারা ছিলেন বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দরা রাজনীতিতে, তারপরে তাদের অনুসারী হিসাবে তখন যুব সংগঠন, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, কৃষক সংগঠন, বিভিন্ন রকম সংগঠন গড়ে ওঠে। তন্মধ্যে যুব সংগঠন একটা শক্তিশালী সংগঠন হিসাবে মূল দলের পাশাপাশি কার্যক্রম গ্রহণ করে। তো ডিফারেন্সটা হলো আসলে তখন আমরা তত অর্থবিত্তের প্রতি তেমন মোহ ছিল না। আমরা নিজেরা চিকা মারতাম, নিজেরা আপনার এই কার্টুন বানাইতাম বা নিজেরা বিভিন্ন জায়গাতে দলের কাজ করার জন্য বাসে চলে যেতাম। আমার তখন একটা দায়িত্ব ছিল যুব সংগঠন করার জন্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা। আমি কক্সবাজারে সংগঠন করছি, আমি চট্টগ্রামে সংগঠন করছি, কুমিল্লাতে সংগঠন করছি, বিভিন্ন জায়গাতে সংগঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়ে গেছি এবং সংগঠন সংগঠিত করছি। তো সেই জায়গাতে আমাদের যে ডেডিকেশন ছিল, তো আজকাল ছেলেদের ডেডিকেশন আছে আনডাউটেডলি। যুবকরা তো দীর্ঘদিন যাবৎ আসলে স্বৈরাচারী সরকার আমলে একটা 18 বছরের ছেলে 35 বছর বয়স হয়েছে, একবার ভোটও দিতে পারে নাই। হ্যাঁ, তো তখন আসলে এই যুবকরা নানাভাবে এই যুব সমাজে নিরুৎসাহিত হয়েছে। অবশ্য স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে তাদের যে প্রেরণা, তাদের যে উদ্যোগ, তাদের যে উৎসাহ এবং জাতিকে জাতির কাছে অনেক অবদান এখনকার যুব সমাজও রেখেছে। তো সুতরাং ওইটা আগের যুব সমাজের কার্যক্রম আর এখন যুব সমাজের কার্যক্রমের মধ্যে এখনকার যুব সমাজ অনেক টেকনিক্যালি সাউন্ড, অনেক প্রশিক্ষিত এবং সকল কিছু ডেভেলপমেন্টের সাথে তারা সম্পৃক্ত, সায়েন্টিফিক্যালি, তারপরে বলেন থিওরিটিক্যালি বলেন, প্র্যাকটিক্যালি বলেন, সকল দিক থেকেই এখনকার যুব সমাজ এবং ছাত্র সমাজ আগে আমাদের সময়ের পরে তারা অনেক তাদের চিন্তাভাবনাও প্রসারিত এখনকার যুব সমাজের। তো আমরা আশা করি এখনকার যুব সমাজ জাতি গঠনে আমাদের চেয়েও বেশি অবদান রাখতে পারবে। বিএনপির সাথে তাল মিলিয়ে সকল আন্দোলনের সংগ্রামে আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি আন্দোলনের প্রত্যেকটি স্তরে আমরা অংশগ্রহণ করছি। তারপরে একটা পর্যায়ে এসে যখন রাজনৈতিক কারণে এই ফ্রন্ট ভেঙে দেওয়া হয় এবং 18 সন পর্যন্ত আমরা ফ্রন্টে, আমি নির্বাচন করছি, কার্নেল অলি নির্বাচন করছে, আরও অনেকেই সেই সময় ফ্রন্টের প্রার্থী হিসাবে আমাদের দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করছে। এই যে 2012 সনের পর থেকে 14তে তো কোনো নির্বাচনই হয় নাই, 154টা বিনা ভোটে নির্বাচিত, 18 নির্বাচন, এটা দিনের ভোট রাতে হয়েছে। তারপরে 2024-এ তো আমিডা মিয়ার স্বামীর নির্বাচন হয়েছে। তো সেই সময় মূলত রাজনৈতিকভাবে কর্মকাণ্ড করার মতো তেমন সুযোগ সৃষ্টি হয় নাই। কোনো জায়গাতে আমরা একটা মিটিং করতে যাব, একটা মিছিল করতে যাব, প্রতিবাদ করতে যাব, আপনার পুলিশ
এবং তাদের যে নিজস্ব বাহিনী ছিল, কোনো জায়গাতেই মূলত আমাদেরকে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেয় নাই। এবং আপনি জেনে থাকবেন যে আমার নিজের প্রতিষ্ঠিত রেদওয়ান আহমেদ কলেজ, সেই জায়গাতে নবীনবরণ উৎসবে আমি যাব, প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করব, আমার গাড়ির উপর আমাকে হত্যার জন্য আক্রমণ। তো আক্রমণ করার পর আমার হাতে একটা পিস্তল ছিল, সেটা দিয়ে একজনের হাতে আর একজনের পায়ে গুলি করে আমি আমার নিজের আত্মরক্ষা করছি। আত্মরক্ষা করে আমি পুলিশের কাছে কমপ্লেন করতে গেছি যে আমাকে মেরে ফেলার জন্য এইভাবে আমার উপর আক্রমণ করছিল। তারপরে পুলিশের এখানে বসে রইলাম, আমার পিস্তলটা নিয়ে আমাকে তো অ্যারেস্ট করে পাঠিয়ে দিল। তো এটার পরে অবশ্য বিএনপির পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক পক্ষ থেকে নেতৃবৃন্দরা আমার পক্ষে সোচ্চার হয়েছেন এবং অনেক বক্তব্য রেখেছেন। আমি মনে করি যে আমার ওই ঘটনার পরে অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত হয়েছেন। তো উৎসাহিত হলেও আসলে আপনার এই সরকারের বিরুদ্ধে আন্দোলনটা কোনোভাবেই আমরা বেগবান করতে পারি নাই। বেগবান করতে পারি নাই এই কারণে যে সরকারের প্রত্যেকটা আপনার অফিস, পুলিশ বলেন, বর্ডার গার্ড বলেন, আর্মি বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সবাই তাদের মূলত একদম তল্পি বাহকের মতো কাজ করছে। তারা যখন যেটা যেভাবে নির্দেশ দিত সেইভাবেই স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তারা তাদের দায়িত্ব পালন করতে গিয়া বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপর অত্যাচার অবিচার চালিয়েছেন। এবং দেখছেন একটা মিথ্যা ঘটনায় দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দেয়া আপনার এতটা সময় পর্যন্ত তাকে বন্দি অবস্থায় রাখছেন। তো মূলত রাজনীতিতে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রদের আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন, তারপরে আপনার অন্যান্য আন্দোলন, ছাত্র সমাজের তখন আন্দোলনগুলোও সেইভাবে দানা বেঁধে ওঠে নাই। কিন্তু এর মাঝে যখন এই আপনার জুলাই মাসে ছাত্ররা প্রথমে কোটা বিরোধী আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়, তখন বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বৃহত্তম রাজনৈতিক সংগঠন বিএনপি, তাদেরকে সমর্থন দিয়ে আন্দোলন শুরু করে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে, আমাদেরও ছোটোখাটো যুব ছাত্র সকল সংগঠন আছে, সকল সংগঠনের নেতৃবৃন্দরাই এই আন্দোলনে অংশগ্রহণ করে। এই আন্দোলনে অংশগ্রহণ করার পরে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়। স্বৈরাচার পতনের পরে এই স্বৈরাচার তার একদম এই প্রধানমন্ত্রীর থেকে বায়তুল মোকাররম মসজিদের ইমাম, তারপরে তার মন্ত্রী পরিষদের সদস্য, এমপি এবং তাদের নেতৃবৃন্দরা যারা যেখানে ছিলেন এই স্বৈর শাসনের সাথে সম্পৃক্ত, সারাই কেউ দেশ ছেড়ে পালাইছে, কেউ এই দেশে থেকেও আত্মগোপন করে আছে। এই আত্মগোপনের পরে এই ছাত্রদের আন্দোলনের পর এই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে অন্তত স্বৈরাচারের সময় আমরা যেখানে কথা বলার কোনো সুযোগ ছিল না, অন্তত রাজনৈতিক এই পরিবর্তনটা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন আজকে কথা বলতে পারে। এবং এই সংগ্রাম এবং এই আন্দোলনের পরে যারা বৈষম্য বিরোধী ছাত্র ছিল, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা একটা নতুন রাজনৈতিক সংগঠনও গঠন করেছেন এবং ইতিমধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। তো আপনার এই যে নিবন্ধিত এবং অনিবন্ধিত 50টির উপর রাজনৈতিক সংগঠন এখন মাঠে আছে, কথা বলতে পারে, যার যা ইচ্ছা তাই বলতে পারে, বুঝছেন না। মানুষের অন্তত বিভিন্ন সময় বাক স্বাধীনতা আছে, অন্তত কথা বলার স্বাধীনতা আছে। কিন্তু মিডিয়ার স্বাধীনতাটা আমার মনে হয় এই সরকারের একটু নিয়ন্ত্রণে, বিশেষ করে পত্রপত্রিকা বা এই যে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আছে, তাদেরকে আমার মনে হয় কোনো না কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ তাদের উপরে বোধহয় ওই স্বৈরাচারের মতোই খড়গহস্ত চালাচ্ছে। কারণ অনেক জিনিস নিউজ এটা প্রকাশিত হয় না, অনেক নিউজ আছে এটা হেডলাইনে আসা উচিত, ভিতরের পাতায় এই 2 লাইনে এটা খবরটাকে প্রকাশ করে। তো আজকের রাজনীতিতে আমি বলবো অন্ততপক্ষে যারা এই সরকারের সাথে আছেন তাদের সাথে মোটামুটিভাবে দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন তাদেরকে সমর্থন দিয়েছেন। এরকম একক সমর্থনে বাংলাদেশে কোনো সরকার গঠিত হয় নাই। তবে তারা যদি সততা এবং নিষ্ঠার সাথে এবং নিরপেক্ষভাবে সরকার চালিয়ে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে কোনো বৈষম্য সৃষ্টি না করে
হ্যাঁ, সবাই যদি একরকম সুযোগ পেয়ে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড চালাতে পারে, তাহলে অন্তত পক্ষে আমাদের দেশে একটা পর্যায়ে এসে মানুষ যেটার জন্য আন্দোলন করছে, এই দেশের মানুষ যেটার জন্য সংগ্রাম করছে, এই দেশের জনগণ, ছাত্র জনতা যেই জন্য আন্দোলন করছে, এটার একটা মূল উদ্দেশ্য ছিল যে এই 17 বছর কেউ ভোট দিতে পারে নাই, একটা ভোট অন্তত দিতে পারবে, সেটার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য মাঠটাকে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, এবং এই যে আনরুলি মবক্রেসি যেটা সারা বাংলাদেশে চলতেছে, এইটাকে নিয়ন্ত্রণ করা এবং প্রত্যেককে সমান সুযোগ দিয়ে রাজনীতি করার জন্য উৎসাহিত করা। যদি এইভাবে উৎসাহিত হয়, রাজনৈতিকভাবে আমরা যেই স্বৈরাচার আমলের অবস্থান থেকে পরিত্রাণ পেয়েছি বলে মনে করি, সেই পরিত্রাণটাকে যথাযথভাবে আমরা কাজে লাগাতে পারবো। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 4 শতাধিক ছেলেরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণ করছে, এবং আমাদের দলেরও 4 জন শাহাদাত বরণ করছে এবং 16 জনের বেশি আহত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার প্রত্যেকটা পরিবারকে অর্থনৈতিকভাবে আমার ব্যক্তিগত তহবিল এবং দলীয় তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করেছি। তো এইভাবে আমাদের দেশের যে রাজনৈতিক একটা পরিবেশের সৃষ্টি হয়েছে, এই রাজনৈতিক পরিবেশটাকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে পারি, স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের একটা পুনরুত্থানের আপনার আভাস আমরা পাচ্ছি। তার পাশাপাশি আমরা যুগপৎ আন্দোলনে এবং ফ্রন্টের আন্দোলনে যারা তাদের সাথে ছিলাম, আমরাও আমাদের কার্যক্রমগুলো বিভিন্ন জায়গাতে যথাযথভাবে চালানোর একটা সুযোগ পেয়েছি। যদিও 2-1 জায়গাতে ব্যতিক্রম আছে, এটা বড় কিছু না। আমি আশা করি একটা বড় দলের নেতৃবৃন্দরা যেইভাবে তাদের নিচের পর্যায়ের নেতাকর্মীদের অশোভনীয় কর্মকাণ্ড হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা এবং সারা জীবনের জন্য মেম্বারশিপ বাতিল করা, এই জাতীয় কর্মকাণ্ডগুলো আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে বিএনপি, তাদের কর্মীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তো এই রাজনৈতিক যে পরিবর্তনটা, পরিস্থিতিটা, এটা কিন্তু ইতিপূর্বে কখনো পরিলক্ষিত হয় নাই, কিন্তু বর্তমানে বিএনপির প্রত্যেকটা পদক্ষেপকে এই দেশের মানুষ প্রশংসাই করছে। বিশেষ করে দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, কারো কোনো অশোভন আচরণ, কথাবার্তা, চাঁদাবাজি বা এগুলোর ব্যাপারে ওনার কর্ণগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবেই উদ্যোগ গ্রহণ করেন এবং তাদেরকে দল থেকে বহিষ্কার করেন। তো এই যে রাজনৈতিক একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আশা করি যে বিএনপির যে স্বৈরাচার পতনের পরে একটা পুনরুত্থান, এটাই দেশের মানুষের জন্য একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের জন্য একটা আশীর্বাদ হিসাবে কাজ করবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, গণতন্ত্রের মানদণ্ডে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে পড়েছে, এ বিষয়ে আপনার মন্তব্যটা কি? আচ্ছা, বৈশ্বিক সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে না। আপনাদের হয়তো খেয়াল থাকবে যে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট একটা, আপনার তাদের একটা রিপোর্টে গত বছরে দেখা যায় যে 165টা দেশের মধ্যে সে জায়গাতে বাংলাদেশের অবস্থান ছিল 76তম, আর এই বছর আপনার 166টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে আপনার 75তম। তো এই জায়গাতে তো মোটামুটিভাবে একটু বৈশ্বিকভাবে উন্নত দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু এই তেমন কোনো আপনার অগ্রগতি দেখা যাচ্ছে না। রাজনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। তো এখন আপনার দেখেন, রাজনীতিতে তো গণতান্ত্রিক পদ্ধতির, গণতান্ত্রিক অবস্থার অনেক জিনিসই আমরা দেখছি, যে সম্পূর্ণভাবে গণতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করা, আবার ত্রুটিপূর্ণভাবে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করা, তারপরে হাইব্রিডদের দিয়ে মিশ্র শাসন আপনার চালানো, তারপরে স্বৈরাচার, আমরা তো সব কিছুই পর্যবেক্ষণ করছি। তো আমরা আশা করি যে আমাদের এই বাংলাদেশে ইনশাল্লাহ গণতন্ত্রের মানদণ্ডের বিবেচনায় রাজনৈতিকভাবে আমাদের কার্যক্রম সঠিকভাবেই পরিচালিত হবে এবং আমরা সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের পক্ষে আমরা এই জাতিকে পরিচালিত করতে পারব।
বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে তার সাথে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের সম্পর্ক এখন কোন স্তরে আছে বলে আপনি মনে করছেন? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর একটা সহ অবস্থান ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তবে কিছু কিছু জায়গাতে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এখানে রাজনৈতিক পরিপক্ক তেমন ব্যক্তি নাই। হ্যাঁ, যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সরকার প্রধানের আগমনকে বাংলাদেশের সকল মানুষ স্বাগতম জানিয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইতিমধ্যে তাদের যেটা কাজ, সেই কাজের বাইরেও তাদের হস্তক্ষেপের কারণে তারা সমালোচিত হচ্ছেন। এই বিএনপি সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের সাথেই তাদের সহ অবস্থান প্রথম থেকেই। তারা আমাদের যাদেরকে ডেকেছেন, আমরা গেছি, তাদের সাথে কথাবার্তা বলেছি এবং সহযোগিতার হাত প্রশস্ত করার জন্য তাদেরকে আশ্বস্ত করেছি। এবং তাদের পক্ষ থেকে এবং সকল রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই স্বৈরাচারী সরকারের যে গণহত্যার জন্য বিচার, সেই বিচার এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটগুলো বিবেচনা করে সংস্কার, যেমন তারেক রহমান সাহেব 2022 সনেই আপনার 31 দফা ঘোষণা করেছেন যে আমরা যদি সরকারে আসি তাহলে এই বিষয়গুলোতে আমরা আমাদের সংস্কার কার্য সম্পন্ন করব। এটা ওনার একটা কমিটমেন্ট। কিন্তু তারপরেও অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারের জন্য কয়েকটা কমিশন গঠন করেছেন এবং সরকার যে কমিশনগুলো গঠন করেছেন, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এই সংস্কারের সাথে একমত। এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে যেই রাজনৈতিক সংগঠনগুলো একমত পোষণ করেছেন, এই একমতে 121টা বিষয়ে আপনার এই যে সরকারের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারা প্রজ্ঞাপন জারির মাধ্যমে অথবা সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে যেই বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করেছি সেইগুলো তারা কার্যকর ভূমিকা নিতে পারেন। আর যেই বিষয়গুলোতে দ্বিমত আছে সেই বিষয়গুলো বিবেচনা নিয়ে তারা যদি একটা ইস্তেহার পাঠান বা একটা আপনার ঘোষণাপত্র দেন যে এই রাজনৈতিক দলের এই ব্যাপারে একমত আছে, এতগুলো সংগঠন এটার বিরুদ্ধে ব্যাপারে দ্বিমত আছে, তখন রাজনৈতিক সংগঠনগুলো যখন নির্বাচনে যাবে তখন তাদের ইস্তেহারের মধ্যে কোন বিষয়টাতে কি কারণে কোন সংগঠনের দ্বিমত আছে সেইগুলো প্রকাশ করতে পারবেন। তো আমি আশা করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান সরকারের যে সম্পর্ক, সেই সম্পর্ক, আমাদের যে সহ অবস্থানের সম্পর্ক, সেই সহ অবস্থানের সম্পর্ক কোনোভাবেই বিঘ্নিত হবে না। বর্তমানে এলডিপি কোন অবস্থানে দাঁড়িয়ে আছে? এছাড়াও আপনাদের আগামী রাজনীতির কৌশল কি হতে পারে? আচ্ছা, বর্তমানে তো আমরা যেখানে ছিলাম 2012 সন থেকে সেই জায়গাতেই আছি। বিএনপির সাথে আমরা জোটে ছিলাম, জোটবদ্ধভাবে 18তে নির্বাচন করেছি। তারপরে জোট ভেঙে যাওয়ার পরে আমরা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলাম এবং আমরা আমাদের অবস্থান থেকে একক দল হিসাবে যেটুকু অবদান রাখছি, সেই জায়গাতে আমি মনে করি যে এই আন্দোলন এবং সংগ্রামের ফলে আমাদের দলের অনেক অগ্রগতি হয়েছে, আমরা প্রসার লাভ করতে পেরেছি। ইতিমধ্যে বাংলাদেশের 55টি জেলায় আমরা আমাদের ছোট বড় সংগঠন অবকাঠামো তৈরি করতে পেরেছি, কমিটি করতে পেরেছি এবং আমাদের সাথে আজকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করছেন। তো আমরা মনে করি যে রাজনৈতিকভাবে আমাদের যে পদক্ষেপ, আমরা জাতীয়তাবাদের রাজনীতি করি, বাংলাদেশি জাতীয়তাবাদ, পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের পলিটিক্স করি। তো এই যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট পরিচালনার জন্য বিএনপি যে সকল পদক্ষেপগুলো গ্রহণ করছে, আমরা সেগুলোর তাদের সকল পদক্ষেপের সাথে একমত। এলডিপি তরুণ নেতৃত্ব গড়তে কি ভূমিকা রাখছে, আর এছাড়াও নতুন প্রজন্মের জন্য আপনার গুরুত্বপূর্ণ বার্তা কি হতে পারে? আচ্ছা, এইখানে তো আমাদের মূল সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, বহু সংগঠন আছে। তো এই সংগঠনগুলো ছাত্ররা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, যুবকরা যুব রাজনীতির সাথে সম্পৃক্ত। তো আমাদের তাদের কাছে বার্তা হলো সততা, নিষ্ঠা এবং এই দেশপ্রেম নিয়ে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে, এটুকুই তাদের কাছে বার্তা থাকবে। এবং তাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য দেশপ্রেম এবং স্বাধীনতা সার্বভৌমত্বটাকে তারা মূল্যায়ন করেই রাজনৈতিক প্রত্যেকটা পদক্ষেপে অংশগ্রহণ করবে, সেটুকুই আমরা প্রত্যাশা করি।
কারণ বিভিন্নজন বিভিন্নভাবে আজকে আমাদের স্বাধীনতা যুদ্ধ এবং অন্যান্য আন্দোলনকে একত্রিত করতে চায়। অনেকেই বলেন যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে এই জুলাই আন্দোলন, জুলাই 36-এর আন্দোলন নাকি দ্বিতীয় স্বাধীনতা। 1971-এর মুক্তিযুদ্ধ, বাংলাদেশের তখনকার 7.5 কোটি মানুষ সেই মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে প্রত্যক্ষভাবে যারা অংশগ্রহণ করছে তাদেরকে সহযোগিতা করেছে। একদম 2-1টা রাজনৈতিক সংগঠন ছাড়া সবাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। আর এই যে আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনেও বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আন্দোলনে অংশগ্রহণ করেছে, যুদ্ধে অংশগ্রহণ করে নাই। সুতরাং মুক্তিযুদ্ধ আর একটা আন্দোলন বা অভ্যুত্থান এক জিনিস নয়। তো যারা এটাকে এক করে বিবেচনা করতে চান তাদের দেশপ্রেম কতটুকু আছে সেই ব্যাপারেও আমি সন্দিহান। আপনি বিজিএম-এর সম্মিলিত পরিষদের প্রতিষ্ঠাতা, বর্তমানে গার্মেন্টস খাতের সংকট সমাধান ঠেকাতে কি উদ্যোগ গ্রহণ করা উচিত? আসলে এখন তো আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বৈরাচার পতনের পরে অনেকেই স্বৈরাচারের সাথে বিভিন্নভাবে গার্মেন্টস মালিকরা সম্পৃক্ত ছিল। বিজিএমইটাও নানাভাবে সরকারের সাথেই সম্পৃক্ত ছিল এবং আমার প্রতিষ্ঠিত যে সম্মিলিত পরিষদ, এই সম্মিলিত পরিষদ আমার পরে প্রেসিডেন্ট হয়েছেন মোস্তফা গোলাম কুদ্দুস, তারপরে আমার সংগঠন থেকে প্রেসিডেন্ট হয়েছেন কাজী মুনির, ফজলুর রহমান, তারপরে অনেকেই আমাদের তখন এই বিজিএমই এর সভাপতি ছিলেন। কিন্তু এই আওয়ামী লীগ সরকার গঠনের পরে টিপু মুন্সি, সালাম, আতিক থেকে আরম্ভ করে মহিউদ্দিন, এরা সবাই এই সংগঠনটাকে একটা আওয়ামী সংগঠন করে ফেলছিলেন। তো স্বাভাবিকভাবেই একটা বাণিজ্য সংগঠন যদি রাজনৈতিকভাবে কারোর সাথে সম্পৃক্ত হয়, এবং সালাম এমপি হয়েছে, তারপরে আতিক মেয়র হয়েছে, টিপু মুন্সি মন্ত্রী হয়েছে, তারপরে মহিউদ্দিন এমপি হয়েছে, মানে যারা যারা বিজিএমইর প্রেসিডেন্ট ছিলেন, আমিও বিজিএমইর প্রেসিডেন্ট ছিলাম পরপর 3বার, কিন্তু আমি এমপি হয়েছি 79 সনে, আমি এমপি হয়েছি 86-তে, আমি এমপি হয়েছি 91-তে। 3বার এমপি হওয়ার পরে 93-তে আমি প্রথম প্রেসিডেন্ট হয়েছি, তারপরে 95-এ হয়েছি, তারপরে 96-এ হয়েছি। তো বিভিন্ন সময় আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি, আমার কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে না বা সংসদ সদস্য হিসাবে না। কিন্তু আসলে এই সংগঠনটাকেও আওয়ামীকরণ করার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অনেকেই এই মালিকরা নানা কারণে আত্মগোপন করে গেছে। তো একজন মালিক যদি না থাকে প্রতিষ্ঠানটা তো স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত হবে। আর তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার না, সুতরাং বিদেশিরা যে ইনভেস্ট করবে, কোনো টাকা পয়সা বিনিয়োগ করবে, আর বায়াররাও শঙ্কিত যে বাংলাদেশে যে মবক্রেসি দেখা যায়, বা এই সরকার গঠনের পরে প্রায় 300 জায়গায় আন্দোলন হয়েছে, কথায় কথায় আন্দোলন। কারণ এই সরকারের যেটা কাজ না সেই কাজও করতে গিয়ে আজকে সচিবালয়ে আপনার কেউ কোনো কাজকর্ম করতে পারতেছে না। তো এই সমস্ত বিষয়গুলো যখন পরিলক্ষিত হয় যে বাংলাদেশ একটা মুভমেন্টের দেশ হয়ে গেছে, এবং গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে মালিকরাও নানা রকম দাবি দেওয়া দিয়ে একটা অকার্যকর অবস্থার সৃষ্টি করছে। তো দেশের যদি স্থিতিশীলতা না আসে তাহলে বিদেশ থেকে বড় বড় ক্রেতারা তো আসবেন না। বিভিন্ন রকমের চেঞ্জ ট্যুরের মালিক যারা আগে ছিল, এখন তো তাদের অর্ডারগুলো অন্য দেশে ট্রান্সফার করে নিচ্ছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো একটা স্থিতিশীলতা, অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন এবং স্থিতিশীল একটা সরকার গঠনের পরেই এই দেশে গার্মেন্ট শিল্প আগের মতোই আবার বিকশিত হবে, আমি সেটা প্রত্যাশা করি। কারণ এই গার্মেন্ট শিল্পে যে প্রায় 40 লাখের বেশি শ্রমিক কর্মচারীরা কাজ করে, এত পরিবার এটার সাথে সম্পৃক্ত, তো এটা ধ্বংস হয়ে যাক এটা তো আমরা অবশ্যই চাবো না। তবে আমাদের বিভিন্ন জায়গাতে যারা কম্পিটিটর আছে নানাভাবে প্রতিকূলতা সৃষ্টির জন্য আমাদের আশেপাশের দেশগুলো চেষ্টা করতেছে, প্রতিযোগিতা না করে তারা শত্রুতা ভাবা সম্পন্ন দেখাচ্ছে। তো ইনশাল্লাহ একটা স্টেবল গভর্নমেন্ট হইলে এই সমস্ত চক্রান্তগুলো দূরীভূত হবে। বর্তমান সময়ে গঠিত ঐক্যমত কমিশন যে আলোচনা, সেটাকে আসলে ক্ষমতা শেয়ারিং সংক্রান্ত নাকি সত্যিকারের অর্থে গণতান্ত্রিক সংস্কারের ইঙ্গিত রয়েছে? এটা তো আসলে ক্ষমতার ভাগাভাগির জন্য ঐক্যমত্য কমিশন না, কারণ ওইখানে তো আমি আমার দল থেকে, আমার দলকে আমি রিপ্রেজেন্ট করি, আরও আমার প্রেসিডিয়াম মেম্বাররা সময়ে সময়ে আমার সাথে থাকেন, এবং ঐক্যমত্য কমিশনের আলোচনায় অনেকগুলো বিষয় কিন্তু আমরা একটা ঐক্যমতে পৌঁছতে পারছি। যেমন নারী সদস্য সংখ্যা আগে 50 ছিল, এটা 100 করার ব্যাপারে সবাই নীতিগতভাবে রাজি হয়েছে। তারপরে পার্লামেন্ট ইলেকশনে অনেকেই আপনার প্রপোর্শনেট রেশিওতে জনসংখ্যার
এই ভোটের ভিত্তিতে আপনার জাতীয় সংসদের সদস্য নির্বাচনের বিষয়টা হচ্ছেন না, সেই ব্যাপারে অনেকে মতামত দিয়েছেন। কিন্তু পার্লামেন্ট ইলেকশন স্বাভাবিকভাবেই পূর্বের মতো জনগণের নির্বাচনেই জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন এবং 100 জন মহিলা সদস্য হবেন, এই ব্যাপারে আমরা একমতে পৌঁছেছি। তারপরে আপনার তাদের প্রস্তাব ছিল 5 জন রাষ্ট্রপতি উচ্চকক্ষের সদস্য নির্বাচিত করবেন। সেই ব্যাপারে অনেকের আমাদের রাজনৈতিক সংগঠনের যৌক্তিক আপত্তির কারণে সেই বিষয়টা আপনার ঐক্যমত্য কমিশনের তারা মেনে নিয়েছেন এবং 100 সদস্য সেই জায়গাতে আপনার একটা উচ্চকক্ষ হবে, সেই ব্যাপারে সবাই একমত পোষণ করেছেন। তো কিছু কিছু ব্যাপারে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনেকের মধ্যে মতদ্বৈততা আছে, সেটাও আমি আশা করি যে যৌক্তিকভাবে সবাই আলাপ আলোচনার মাধ্যমে এই বিষয়গুলো নিষ্পত্তি করবেন। অনেকেই যে মনে করেন প্রপোর্শনেট রেশিওতে সদস্য চান, মনে করেন পার্লামেন্টে আমাদের সংবিধান সংসদের জন্য 3/2 সংসদ সদস্য লাগবে, তো প্রপোর্শনেট রেশিওতে নির্বাচন হইলে আপনি যদি আপনার একদম 79 নির্বাচন থেকে সর্বশেষ 2008-এর নির্বাচন পর্যন্ত দেখেন, তাইলে আপনার প্রপোর্শনেট রেশিওতে নির্বাচন হইলে কারো পক্ষেই, না আওয়ামী লীগ না বিএনপি, কারো পক্ষেই সরকার গঠন করা সম্ভব হবে না। আর এই দেশে সরকার পরিচালনাও প্রপোর্শনেট রেশিওতে রিপ্রেজেন্টেশন হলে আপনার সংসদে কোনো বিল পাস করা যাবে না, কেউ মেজরিটি পাবে না, সরকার গঠনের জন্য সেটা অন্তরায় হবে। ধরেন আমাদের উচ্চকক্ষের ব্যাপারে অনেকে প্রপোর্শনেট রেশিওর কথা বলেন, সেই জায়গাতেও কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় সাংবিধানিক, তাহলে 2/3 লাগবে। তো এখন প্রপোর্শনেট রেশিও দিলে আপনার বিভিন্ন সংগঠন 1-2 করে 1% পাইলেই একজন মেম্বার হয়ে যাবে, বুঝছেন না? তো সেই জায়গাতে এটা তো আপনার একক সংখ্যাগরিষ্ঠই কেউ হবে না, তাহলে বিল পাস করবেন কিভাবে? নিম্নকক্ষ থেকে মানে পার্লামেন্ট থেকে যখন একটা সাংবিধানিক বিষয়ে উপরে বিল যাবে, তখন আপনি 2/3 মেম্বার তো ঐক্যমতে পৌঁছতে পারবে না, কারণ এক এক পক্ষের এটার পক্ষে বিপক্ষে ওপিনিয়ন থাকবে। তো প্রপোর্শনেট রেশিওতে থাকলে তো আমরা কোনো কাজেই সমাপ্ত করতে পারবো না। তো সেই জন্য আমাদের দল এবং বিএনপি চাচ্ছে যে আমরা যারা নিম্নকক্ষের সদস্যরা আছি পার্লামেন্টে থাকব, সেই সংসদ সদস্যদের সংখ্যানুপাতিক হারে আপনার উচ্চকক্ষের সদস্যরা নির্বাচিত হবে। 90-এর পরবর্তী সময়ে প্রত্যেকটি রাজনৈতিক সমঝোতার সাথে আপনি সক্রিয় ছিলেন। বর্তমানে ঐক্যমত উদ্যোগে আপনি সেই সময় সংলাপগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন? যখন ওই এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে তখন জোটের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা এই সংস্কার কর্মকাণ্ডগুলো করবে। সেই সময় অবশ্য সেটা হয়ে ওঠে নাই, কিন্তু এখন যে উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে এবং সকল কমিশনের রিপোর্টগুলা একসাথ করে ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। সেটা সভাপতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আলী রিয়াজ সাহেব ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। তো আমি মনে করি যে ইতিমধ্যে যারা আমরা ঐক্যমতে পড়ছি, আজকেও আমি দেখলাম যে 121টা বিষয়ে আমরা যেগুলা ঐক্যমতে পড়ছি এটা ক্যাবিনেট ডিভিশনে দেয়া হয়েছে, কোনোটা প্রজ্ঞাপনের মাধ্যমে, কোনোটা অধ্যাদেশের মাধ্যমে, কোনোটা আপনার সেইভাবে রেসপেক্টিভ ডিপার্টমেন্টের অর্ডার ইস্যু করার মাধ্যমে আপনার সেগুলো বাস্তবায়নের জন্য সেই জায়গাতে গেছে এবং বাকি বড় বড় বিষয়গুলোও ঐক্যমতে কিছু কিছু বিষয়ে আমরা পৌঁছতে পারবো বলে মনে করি। সুতরাং সেই জায়গাতেই ডিফারেন্সটা, কারণ 90-এর এরশাদ বিরোধী আন্দোলনে যে সমস্ত ব্যাপারে ঐক্যমত্য ছিল সেগুলো কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারি নাই, কিন্তু এখন অনেকগুলো সংস্কারের বিষয়ই আমরা ঐক্যমতে পৌঁছতে পেরেছি এবং সেগুলা বাস্তবায়িত হবে। দিস ইজ দ্য ডিফারেন্স। একজন বীর মুক্তিযোদ্ধা এবং জেড ফোর্সের ছাত্রলীগের কমান্ডার হিসেবে আপনি কি মনে করছেন যে বর্তমানে স্বাধীনতার মূল চেতনা আজকের ঐক্যের আলোচনায় প্রতিনিধিত্ব পাচ্ছে? এখন দেখেন, রাজনীতি আর মুক্তিযুদ্ধ দুটা আলাদা জিনিস। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের অনেকেই আজকে রাজনীতিতে নাই, বা ঐক্যমতের যে আলোচনা হচ্ছে সেই জায়গাতে 2-1 ছাড়া মুক্তিযোদ্ধা খুব কমই পাবেন, কারণ আমরা যারা 70 ঊর্ধ্ব বয়স তারাই তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারছি। কিন্তু আজকের যুব সমাজের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে আর মুক্তিযোদ্ধাদের ওইরকম পার্টিসিপেশন নাই। তবে যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, সকল রাজনৈতিক সংগঠনই মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, হয়তো ওই সময়ও মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন না, কিন্তু আজকেও তারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় বিশ্বাস করেন।
তো যাই হোক, ওই সমস্ত বিষয়গুলো আমি টানতে চাই না। আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে মূল্যায়ন করে না এমন রাজনৈতিক সংগঠন বাংলাদেশে বিদ্যমান নাই। তো সুতরাং আমাদের মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল যারা, তাদের পক্ষে এই দেশে রাজনৈতিকভাবে টিকে থাকা সম্ভব। এর বাইরে কোনো কথা বলে রাজনৈতিকভাবে কারো কোনো অস্তিত্ব থাকবে না এবং তারা বিলীন হয়ে যাবে, সেইটুকুই আমি মনে করি। বর্তমান সময়ে ইরান ও ইসরায়েল উত্তেজনা বিশ্ব রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? দেখেন, এই জুইশরা তো কসাই, তারা 50-60 হাজারের বেশি গাজাবাসীদেরকে মেরে ফেলছে। এটা অত্যন্ত দুঃখজনক। পৃথিবীর কোনো দেশ তাদেরকে বাধাগ্রস্ত করতে পারছে না। আজকে এই আণবিক বোমা বানানো নিয়ে আপনার নানা রকম কথা বলছে ইরানের বিরুদ্ধে। তো ইরান তো আণবিক বোমা বানাচ্ছে না এবং সেটা প্রমাণিত না। এর আগেও বিশ্বের শক্তিশালী দেশ আপনার ইরাকেও বলছে যে তারা ইরাকে আপনার আণবিক বোমা বানাচ্ছে বা ধ্বংসাত্মক ইউরেনিয়াম সংরক্ষণ করে বোমা তৈরি করতেছে, কিন্তু প্রমাণিত হয়েছে ইরান এটা করে নাই, লিবিয়া এটা করে নাই, আফগানিস্তান এটা করে নাই। অনেকগুলো মুসলমান দেশকে আমেরিকা যেইভাবে একটা ষড়যন্ত্রের মাধ্যমে তাদের বাহিনী বিভিন্ন জায়গাতে ডেপ্লয় করার জন্য ব্যবস্থা নিচ্ছে, বা আপনার এই যে ফুয়েল, তেল, জ্বালানি নেওয়ার জন্যই আসলে মূল পদক্ষেপগুলা। এখনও একটা মুসলমান দেশ ইরান একটা শক্তিশালী দেশ, পার্সিয়ানরা এমনিও খুব শক্তিশালী। এটা একদম 1000 বছরের ইতিহাস থেকেও আমরা তাদের একটা ঐক্য দেখতে পাই এবং তাদের যে মনোবল সেটাও সারা পৃথিবী স্বীকার করে। তো এখন এইটা হলো ইয়ের একটা প্ল্যান, জুইশদের একটা প্ল্যান, মানে এই যে নেতানিয়াহুর একটা প্ল্যান। এই যে নেতানিয়াহু আক্রমণ করলো, বুঝছেন না, এই আক্রমণটা যদি আপনার ইরান আগে করত, তাহলে তারা বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ তাদের বিরুদ্ধে একটা জনমত গঠন করতে পারত। কিন্তু আজকে যেই আক্রমণটা আপনার নেতানিয়াহু করছে, বুঝছেন না, জুইশরা করছে, ইহুদিরা করছে, সেই আক্রমণ করছে, ওইভাবে কিন্তু ইরানের পক্ষে তেমন কেউ দাঁড়ায় নাই। 2-4টা দেশ যেমন রাশিয়া, চায়না বা উত্তর কোরিয়া বা আপনার পাকিস্তান যেভাবে সমর্থনের কথা বলছে, এইভাবে কতটুকু এগিয়ে যাবে সেই ব্যাপারেও আমি সন্দিহান। তবে আমি আশা করব আমেরিকা যাতে অন্তত পক্ষে নেতানিয়াহুর পক্ষ নিয়ে ইরানে কোনো রকম আক্রমণ না চালায়। তবে ইরানে যদি আমেরিকা কোনো রকম আক্রমণ চালায়, ইরান কিন্তু ছেড়ে দিবে না, ইরান কিন্তু ছেড়ে দিবে না। আজকে আমেরিকানদের যে সমস্ত বহর মিডল ইস্টের বিভিন্ন জায়গাতে, সৌদি আরবে আছে, কাতারে আছে, ওমানে আছে, আবুধাবিতে আছে, এই সমস্ত জায়গাগুলোতে এবং ইতিমধ্যে আরও কিছু সপ্তম নৌবহর সহ আরও কিছু যুদ্ধজাহাজ তারা এই সমস্ত জায়গাতে পাঠানোর উদ্যোগ গ্রহণ করছে। যেটাই করুক, তারা হয়তো ধ্বংসলীলা চালাইতে পারবে, ইরাকের উপর যেইভাবে চালাইছে বা লিবিয়ার উপর যেভাবে চালাইছে, এই সমস্ত দেশগুলোর উপরে যেভাবে চালাচ্ছে, গাজার উপর যেভাবে চালাচ্ছে, এরকম তাদের শক্তি আছে, তারা সেটা করতে পারবে। কিন্তু সারা পৃথিবী তাদের এই কর্মকাণ্ডকে সমর্থন দিবে না। এমনকি আপনার আমেরিকার ভিতরে আমেরিকানরাও এই ট্রাম্প যদি এই জাতীয় কোনো পদক্ষেপ নেয়, সেটাকে সমর্থন করবে বলে আমরা মনে করি না। এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে মানে অভ্যন্তরীণ রাজনীতি কোনোভাবে প্রভাবিত হতে পারে কি? বিশেষ করে প্রবাসী রেমিটেন্স, তেলের দাম, বিভিন্ন ইস্যুতে প্রবাসী রেমিটেন্সও কমবে, তেলের দাম বৃদ্ধি হইলে আমাদের দেশের বিভিন্ন সেক্টরের উৎপাদনেও খুব ব্যয়বহুল হবে, আমাদের দেশে ইনফ্লেশন হবে। তো সুতরাং এই যুদ্ধটা যাতে স্থিমিত হয়, সেই জন্য কারো কোনো উদ্যোগ গ্রহণ করার সুযোগ থাকলে অবশ্যই উদ্যোগ গ্রহণ করা বাঞ্ছনীয়। কারণ সেই জায়গাতে যে আপনার হরমুজ প্রণালী আছে, এই হরমুজ প্রণালী যদি আজকে ইরান বন্ধ করে দেয়, তাহলে 20% ফুয়েল, 20% জ্বালানি কিন্তু সারা বিশ্বে এই হরমুজ প্রণালীর মাধ্যমে যায়। তাহলে সারা পৃথিবীতে তো এটা যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়,
তাইলে আমাদের দেশ তো আপনার পাবেই না। পৃথিবীর অন্যান্য দেশগুলো হরমুজ প্রণালীর মাধ্যমে যেই ফুয়েল, যেই জ্বালানি পায় সেটা বন্ধ হয়ে যাবে। তাইলে আমাদের দেশের প্রবাসী যারা আছে তারাও নানাভাবে বিভিন্ন দেশে যারা কর্মরত আছে তাদের কর্ম হারাবে এবং দেশে ফিরে আসতে হবে। অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। রেমিটেন্স তো এমনিই পাঠানো তুলনামূলকভাবে অনেক কমে গেছে, আরও অনেক কমে যাবে। কর্মক্ষমতা হারাবে। আমাদের দেশও নানাভাবে আমরা উৎপাদনমুখী যে সমস্ত প্রতিষ্ঠান আছে আমরা ক্ষতিগ্রস্ত হব। আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ভিওডি বাংলার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের সাথে কথা বলে আমার মনের অনেক কথা ভাব প্রকাশ করতে পেরেছি, সেই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনার প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তা, কর্মচারী সকলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমাদের অনুষ্ঠানে দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিওডি বাংলার সঙ্গেই থাকুন।